আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দালানে থাকাদের সমান সুযোগ পাবে নিম্ন আয়ের মানুষের সন্তানেরা। করাইলের দোয়া মাহফিলে তারেক রহমান বললেন, কথা দিলে কথা রাখে বিএনপি। কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে জামায়াতের মতবিনিময়। আমির বললেন, দেশকে লুটে পুটে হাড্ডিসার করেছে একটি দল, ক্ষমতায় গেলে উন্নত দেশ করবেন তারা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও ৪৭ আসনের প্রার্থী ঘোষণা হয়নি ১০ দলের নির্বাচনী ঐক্যের। স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্তের অভিযোগ জাতীয় পার্টির। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অগ্রগতি দেখলেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্ট আমলের নৃশংসতা সম্পর্কে জানতে সবাইকে পরিদর্শনের আহ্বান। কাল সরকার প্রধানের কাছে পে স্কেলের প্রতিবেদন জমা দেবে বেতন কমিশন। দ্রব্যমূল্য ও বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে সুপারিশ, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ভাড়াটিয়াদের মেইন গেট এবং ছাদের চাবি দিতে বাধ্য থাকবেন বাড়িওয়ালারা। ২ বছরের আগে বাড়ানো যাবে না ভাড়া, নির্দেশনা উত্তর সিটির। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর গুলশান বনানী বাড়িধারা সোসাইটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ঠিক আছে, এই পানির যে সমস্যার কথা বললাম, নিশ্চয়ই আপনারা এখন এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে আচ্ছা, তাহলে তারেক রহমান আপনার কাছে কি সমস্যার সমাধান আছে? পানি নিয়ে যখন আপনি এত বড় বড় কথা বলছেন, তো সমাধানটা কি আছে? জি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সমাধান একটা আছে। এত বৃহৎ যখন এই সমস্যাটা, এটার সমাধানটাও কিন্তু স্লোলি হবে, হুট করে রাত পোহালেই যে সমাধানটা হয়ে যাবে, নট দ্যাট। আমরা যেটা করতে পারি, যেটা খুব সিম্পল জিনিস, এখানে অনেক মুরব্বী বসে আছেন, পেছনে অনেক মুরব্বী আছেন, আমার বয়সী মাঝ বয়সী যারা আছেন, আমরা জানি, আমাদের ইয়াং যারা আছেন তারা হয়তো ডকুমেন্টারিতে দেখেছেন। আমার বাবা যখন বেঁচে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার একটি প্রজেক্ট ছিল যেটার জন্য উনি খুব ফেমাস, সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি। অ্যান্ড ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরে যখন যারা আমরা বসবাস করি, তারা হয়তো ব্যাপারটার গুরুত্ব আমরা অতটা বুঝি না, কিন্তু যারা গ্রামে বসবাস করেন, জেলা উপজেলা শহরে বসবাস করেন, তাদের কাছে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় বিগত কয়েক বছরে, ১০-১৫ বছরে, আমার ধারণা এখন ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরের যারা অধিবাসী আমরা, তারাও বোধহয় খাল খননের প্রয়োজনীয়তাটা অনুভব করছি আমরা। কারণ ঢাকা শহরে আমরা বিভিন্ন খালগুলো ভরাট হয়ে যাবার ফলে কি সমস্যা হচ্ছে, এটা আমরা ঢাকা শহরে প্রায় ৩ কোটি মানুষ বাস করছি, প্রত্যেকেই কোনো না কোনোভাবে এটার পেইনটা আমরা বুঝতে পারছি। কাজেই সম্মানিত উপস্থিতিবৃন্দ, আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী ১২ তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে ২০,০০০-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আশাবাদও জানান তিনি। রাজধানীতে জামায়াত আয়োজিত পলিসি সামিটে তিনি আরও বলেন, গত ১৭ বছরে জনস্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। ক্ষমতায় গেলে কোনো বৈধ সুবিধা ও প্রয়োজন ছাড়া জামায়াতের নেতাকর্মীরা গ্রহণ করবেন না বলে জানান দলটির আমির। হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার দিনব্যাপী পলিসি সামিটের আয়োজন করে জামাতে ইসলামী, যেখানে প্যানেল আলোচনায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীতি ঘোষণা করা হয়। তুলে ধরা হয় অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, তরুণদের কর্মসংস্থান, আইসিটি, রেমিটেন্স ও নারীদের নিয়ে পরিকল্পনা। So we are not against women's participation. উদ্বোধনী বক্তব্যে জামাত আমির বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হতে হবে। My party believes that only through democracy and free, fair and transparent elections. দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচন 18 কোটি মানুষের জন্য বাংলাদেশের শাসন ব্যবস্থায় নতুন পথ দেখাবে। তাই এবার প্রশ্নবিদ্ধ নির্বাচনের কোনো সুযোগ নেই। Concrete actions which transforms. অনুষ্ঠানের ফাঁকে দলটির নায়েবে আমির জানান, মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এমন দেশ গঠনে কাজ করছে জামাত। আমাদের এখানে আমি বলেছি ট্রান্সপারেন্সি ইস্যুটা আছে এবং কারাপশন জিরো টলারেন্স সব, এটা আমরা বলেছি যে এখানে ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে
একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার এখানে তৈরি করা হবে, এখানে নারীদের অধিকারকে এনশিওর করা হবে। জামায়াতের নেতৃত্ব 10 দলীয় জোটের নির্বাচনী ঐক্যের 47 আসনের কে কয়টি পাচ্ছেন? কয়েকদিন ধরে রাজনীতিতে এ প্রশ্ন ঘুরপাক খেলেও এখনো উত্তর মেলেনি। নেতারা বলছেন আজ রাতের মধ্যে আসনগুলোতে প্রার্থীর নাম জানাবেন তারা। জানা গেছে এই 47টির বেশিরভাগ আসনই লড়বেন জামায়াতের প্রার্থীরা, খুব অল্প সংখ্যকই পাবেন অন্য শরিক দলগুলো। 300 আসনের ভাগাভাগি হলেও বেশ কিছু আসন উন্মুক্ত থাকায় জোটের প্রার্থী সংখ্যা বেশি হবে। নির্বাচনী ঐক্য ও আসন বন্টনের সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন না এলেও তাদের জন্য 47টি আসন রেখে দিয়েছিল জামায়াত নেতৃত্বাধীন জোট। পরে নানা তৎপরতা চালিয়েও তাদের আর জোটে ফেরানো যায়নি। 11 দলের জোটে দল সংখ্যা কমে দাঁড়ায় 10-এ। কয়েকদিন ধরে কথা হচ্ছে এই 47 আসন ভাগাভাগি নিয়ে। মনোনয়ন প্রত্যাহারের শেষ বিকেলে এসেও যা চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত যে কোনো সময় আসনগুলোতে জোটের প্রার্থীর নাম ঘোষণার কথা বলছে দলগুলো। প্রশ্ন হচ্ছে 47টির মধ্যে কয়টি পাচ্ছে দ্বিতীয় বৃহৎ শরিক এনসিপি? ইতোমধ্যে 30টি আসন পাওয়া দলটির নেতারা বলছেন কয়েক ঘন্টার মধ্যেই খোলাসা হবে সব। 10 দলীয় জোটের প্রার্থীর চূড়ান্ত ঘোষণাটা আজকে আসবে, আর 47টা যে আসন ফাঁকা ছিল সে আসনে কারা কোথায় করবে সেই ঘোষণাটাও এর মধ্যে থাকবে। জুলাই স্মৃতি জাদুঘর পুরো জাতির জন্য নজিরবিহীন দৃষ্টান্ত, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ভবিষ্যতে যেন এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয় সেই প্রত্যাশাও করেন। বিকেলে জাদুঘরে থাকা জুলাই গণঅভ্যুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন সরকার প্রধান। ফ্যাসিস্ট আমলের নৃশংসতা সম্পর্কে জানতে সবাইকে জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান তিনি। বিকেলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অনেকে। জাদুঘরে থাকা জুলাই গণঅভ্যুত্থানের পেছনের ইতিহাস আর শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন। গণভবনে জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে একটি প্রামাণ্যচিত্র দেখেন ডক্টর ইউনূস, যেখানে উঠে এসেছে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন পীড়ন ও বিরোধীদের ওপর হামলা আর অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার চিত্র। 2 বছরের আগে বাড়ানো যাবে না বাড়ি ভাড়া। ভাড়াটির নিরাপত্তার স্বার্থে ছাদ ও মূল গেটের চাবি দিতে হবে। বাড়িওয়ালাকে বাড়ি বসবাসযোগ্য রাখতে হবে এবং সব ইউটিলিটি সুবিধা তিনিই নিশ্চিত করবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নির্দেশিকায় এসব কথা বলা হয়েছে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 অনুযায়ী ভাড়াটিয়া আর বাড়িওয়ালাদের জন্য এই নির্দেশিকা তৈরি করেছে ডিএনসিসি। সম্প্রতি উত্তরার 11 নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 6 জন নিহত হন। ঘটনার পর জানা যায় ভবনটির বাড়িওয়ালা কোনো ভাড়াটিয়াকেই দেননি ছাদের চাবি। ফলে আগুন লাগার পর বিকল্প পথে বের হতে না পেরে হতাহতের সংখ্যা বেড়ে যায় বলে অভিযোগ ওঠে। এবার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য একটি সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেখানে আলাদা করে মূল গেট ও ছাদের চাবি ভাড়াটিয়াকে দিতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাসা ভাড়া বাড়ানো যাবে না। ভাড়া বৃদ্ধির হার বাজার মূল্যের 15% বেশি হতে পারবে না। উচ্ছেদের ক্ষেত্রে 2 মাসের লিখিত নোটিশ বাধ্যতামূলক করা হয়েছে।